নমস্কার, ওয়েলকাম টু স্টাডি উইথ মি ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজ এই ভিডিওতে আলোচনা করব রেইনবো কোয়েশ্চেন সিরিজ। আমরা সকলে জানি যে আগামীতে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, মিসলেনিয়াস সার্ভিস এক্সাম, যেটা অলরেডি ডেট ঘোষণা হয়ে গেছে। 15 তারিখে পরীক্ষা হবে এই মাসে। আজকে আলোচনা করব ইন্ডিয়ান পলিটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগের ভিডিওতে পার্ট 1-এ 20টি প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2-তে আলোচনা করব বাকি 30টি প্রশ্ন। এই 50টি প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো মিসলেনিয়াস সার্ভিস এক্সামে কিন্তু আসতে পারে। সময় নষ্ট না করে চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। In the Constitution of India, protection of life and personal liberty is guaranteed under Article জীবন ও ব্যক্তিগত অধিকার কোন ধারায় সংরক্ষিত আছে বা কোন ধারা আমাদের সেটা গ্যারান্টি দেয়? উত্তর হবে আর্টিকেল 21। পরের প্রশ্ন চলে যাব। আর্টিকেল 21A of the Indian Constitution provides for free and compulsory education of all children in the age group of। আমাদের যে 21A আর্টিকেলটি আছে, সেই আর্টিকেল অনুসারে যেটা বলা হয়েছে যে ভারতবর্ষে যে সমস্ত বাচ্চারা আছে তাদের একটি পার্টিকুলার এজ গ্রুপ আছে, সেই এজ গ্রুপের সকলে যেন ফ্রি এবং কম্পালসারি এডুকেশনটা পায়, মানে একদম ফ্রি অফ কস্ট এবং বাধ্যতামূলক শিক্ষা। তো সেই এজ গ্রুপটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা যেন বিদ্যালয়ে যায় এবং সেখান থেকে ফ্রি এবং কম্পালসারি এডুকেশনটা যেন পায়। এটা কোথায় বলা আছে? 21A আর্টিকেলে। নেক্সট প্রশ্ন, হাউ মেনি রাইটস আর গ্যারান্টেড আন্ডার আর্টিকেল 19 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? আমরা সকলে জানি যে 19 নম্বর যে ধারা আছে, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, সেই ধারাতে মোট 6 রকমের কিন্তু রাইট বা অধিকার আমাদের দেওয়া আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ মুভমেন্ট ইত্যাদি। মোট 6টি কিন্তু রাইট আমাদের আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের সি, 6টি ফান্ডামেন্টাল রাইট। পরের প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ইউনিফর্ম সিভিল কোড? ইউনিফর্ম সিভিল কোড বলতে আমরা বুঝি সমান এবং একই বা অভিন্ন দেওয়ানি বিধি বা নিয়ম, যেটা আমরা কোথায় পাবো আমরা ডিপিএসপিতে যে 44 নম্বর যে ধারা আছে 44, সেই 44 নম্বর ধারা অনুসারে বলা আছে যে ভারতবর্ষে ইউনিফর্ম সিভিল কোডের কথা কিন্তু বলা আছে। পরের প্রশ্ন, ফান্ডামেন্টাল ডিউটিস আর ইনকর্পোরেটেড ইন, মৌলিক কর্তব্য যেটা আছে সেটা কত পার্ট এবং কত আর্টিকেলে যুক্ত করা হয়েছে? এখানে একটু বলে রাখি যে যখন আমাদের সংবিধান আসলো তখন কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু ছিল না। এই ফান্ডামেন্টাল ডিউটি যেটা আছে সেটা শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী 1976 42 অ্যামেন্ডমেন্ট যেটা আছে সেই অ্যামেন্ডমেন্ট অনুসারে ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু আমাদের সংবিধানে যুক্ত হয়। এবং সংবিধানের যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আছে তার যে কনসেপ্ট, সেই কনসেপ্টের আইডিয়া কিন্তু আমরা আবার
রাশিয়া থেকে নিয়েছিলাম। তাহলে কত পার্টে সেটা আছে এবং কত আর্টিকেলে? সেটা হচ্ছে পার্ট 4A এবং আর্টিকেল 51A, অপশন ডি। পার্ট IVA এবং আর্টিকেল 51A-তে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তো এই যে ফান্ডামেন্টাল ডিউটি আমাদের যুক্ত হলো সংবিধানে, তো মোট কতগুলি ফান্ডামেন্টাল ডিউটি আছে, মৌলিক কর্তব্য মোট কতগুলি আছে? এর উত্তর হবে হচ্ছে অপশন বি, 11। আমাদের মোট 11টি ফান্ডামেন্টাল ডিউটি আছে, মৌলিক কর্তব্য। পরের প্রশ্ন, দ্য ডিসপিউটস রিগার্ডিং দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট আর ফাইল্ড অ্যান্ড সেটেলড। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশন হয়, নির্বাচন হয়, তো সেখানে যদি কোনো ডিসপিউট দেখা দেয়, যদি কোনো দ্বন্দ্ব হয়, তবে তার মীমাংসা কোথায় হবে? তার মীমাংসা হবে কিন্তু সুপ্রিম কোর্টে, এবং এটা কিন্তু ইলেকশন কমিশন করবে না। যদিও ইলেকশন কমিশন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন করাতে বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকে, অর্থাৎ ইলেকশন কমিশনে করায় এই নির্বাচনগুলো, কিন্তু যদি কোনো ডিসপিউটস হয়ে থাকে তবে সেই ডিসপিউটসের মীমাংসা কিন্তু সুপ্রিম কোর্ট করবে, ইলেকশন কমিশন নয়। নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা ইজ। আমাদের যখন লোকসভা প্রথম গঠিত হলো তখন সেখানকার প্রথম স্পিকার কে ছিলেন? এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। এর উত্তর হবে অপশন ডি, জিভি মালাবাঙ্কার। পরের প্রশ্ন, দ্য মিনিমাম এজ ফর হোল্ডিং অফিস ইন দ্য রাজ্যসভা ইজ। অর্থাৎ তুমি যদি রাজ্যসভার তুমি যদি যুক্ত হতে চাও, তবে তোমার ন্যূনতম বয়স কত হতে হবে? ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। আবার দেখো, যখন আমরা লোকসভাতে যাব না, লোকসভাতে কিন্তু আবার এই মিনিমাম এজটা হয়ে যাবে 25 ইয়ার্স, কিন্তু রাজ্যসভাতে সেটা কিন্তু আছে 30 ইয়ার্স। পরের প্রশ্ন, মানি বিল ইজ ফাইনালি ডিটারমাইন্ড বাই। অর্থাৎ কোনো বিল, মানি বিল নাকি অন্য কোনো অর্ডিনারি বিল, সেটা কে ফাইনালি ডিটারমাইন করবে, বিবেচনা করবে? সেটা হচ্ছে কিন্তু স্পিকার মানি বিল কিনা সেই ব্যাপারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। পরের প্রশ্ন, দ্য ফাইনাল ইন্টারপ্রিটার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ। আমাদের যে সংবিধান আছে, ভারতীয় সংবিধান, সে ভারতীয় সংবিধানের যে চূড়ান্ত ব্যাখ্যাকার সে কে? সে কিন্তু আমাদের একটি সংস্থা, একটি বডি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমাদের যে জুডিশিয়ালের যে সর্বোচ্চ উপরে যেটা আছে আমাদের সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের চূড়ান্ত ব্যাখ্যাকার। শুধু তাই নয়, আমাদের যে সুপ্রিম কোর্ট আছে সেটা কিন্তু কনস্টিটিউশন কাস্টডিতেও রেখে দেয়। কাস্টডিয়ান যদি বলে তবুও কিন্তু তার উত্তর হবে সুপ্রিম কোর্ট। চূড়ান্ত ব্যাখ্যাকার, সেটার উত্তর হবে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, which of the following high courts has the territorial jurisdiction over Andaman and Nicobar Islands? আন্দামান নিকোবর আইল্যান্ডস কিন্তু আমরা জানি বঙ্গোপসাগরে আছে এই জায়গাটাতে। এটা আপনার শ্রীলঙ্কা, এই জায়গাটাতে আছে। তো এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও তো কিছু একটা বিচার ব্যবস্থা থাকা উচিত। তো সেই বিচার ব্যবস্থা সে কে করবে? সেখানে কি আন্দামান নিকোবর আইল্যান্ডে কি কোনো হাইকোর্ট আছে? না, আসলে কলকাতা যে হাইকোর্ট আছে, ক্যালকাটা হাইকোর্ট, সেই ক্যালকাটা হাইকোর্টের একটি জুরিসডিকশন কিন্তু আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে বিচারগুলো হয় সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের আন্ডারেই হয়ে থাকে। তাহলে এর উত্তর হবে কলকাতা। পরের প্রশ্ন, হু ইজ দ্য চিফ ল অফিসার অফ ইন্ডিয়া? ভারতবর্ষের চিফ ল অফিসার কে হবে? ভারতের, অর্থাৎ দেশের যদি বলে তাহলে তার উত্তর হবে কিন্তু অ্যাটর্নি জেনারেল, এজি। কিন্তু যখন আমরা স্টেটের কথা বলবো না, যখন স্টেট বলবো তখন সেটা কিন্তু হয়ে যাবে অ্যাডভোকেট জেনারেল।
এবার দেখো এজি, এটা দিয়ে আমরা অ্যাডভোকেট জেনারেলও বলতে পারি, আবার অ্যাটর্নি জেনারেলও কিন্তু বলতে পারি। কিন্তু অ্যাডভোকেট যখনই বলবো তখন সেটা হবে রাজ্যের ক্ষেত্রে, আর যখন অ্যাটর্নি জেনারেল বলবো তখন হবে কিন্তু সেটা দেশের ক্ষেত্রে। তাহলে অ্যাটর্নি জেনারেল যে আছেন তিনি কিন্তু আমাদের ইন্ডিয়ার চিফ ল অফিসার। পরের প্রশ্ন, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য পঞ্চায়েত? এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত যে ব্যবস্থা আছে তার একটি সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? এর উত্তর হবে কত? 73rd অ্যামেন্ডমেন্ট, যেটা আমাদের 1992-তে কিন্তু হয়েছিল। পরের প্রশ্ন, দ্য অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ এনাক্টেড। অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলত্যাগী বিরোধী আইন এটা কবে যুক্ত হয়, আমাদের দেশে লাগু হয়? সেটার উত্তর হবে কিন্তু 1985, যেটা আমাদের 52 অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল 1985-এ, সেই অ্যামেন্ডমেন্ট অনুসারে অ্যান্টি ডিফেকশন ল কিন্তু আমাদের দেশে এনাক্টেড হয়। পরের প্রশ্ন, ডিউরিং দ্য প্রোক্লামেশন অফ এমার্জেন্সি দ্য টার্ম অফ লোকসভা মে বি এক্সটেন্ডেড অ্যাট এ টাইম ফর এ পিরিয়ড নট এক্সিডিং। যখন দেশে এমার্জেন্সি প্রোক্লেম হবে, লাগু হবে, তখন লোকসভার যে সময়সীমা, যে মেয়াদ, সেটা কতদিন বাড়ানো যেতে পারে? আমরা জানি যদি পরিস্থিতি বিচার করে দেখতে যাই তাহলে দেখব যে এমন এক সময়ে এমার্জেন্সিটা লাগু হলো, সেই সময় দেখা গেল লোকসভার আর মেয়াদ আর মাত্র কয়েক মাস আছে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাট এ টাইম অর্থাৎ একবারে কিন্তু এই লোকসভার মেয়াদ সর্বোচ্চ কিন্তু 1 বছর করে কিন্তু বাড়ানো যায়, 1 বছর করে আবার বাড়ানো যায়। পরের প্রশ্ন, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ডিসকন্টিনিউড দ্য অ্যাংলো-ইন্ডিয়ান রিজার্ভড সিটস ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার? এটা খুবই কারেন্ট হয়েছে। আমরা সকলে জানি যে প্রেসিডেন্ট যিনি থাকেন তিনি অ্যাংলো ইন্ডিয়ানদের কয়েকজনকে কিন্তু লোকসভাতে এবং স্টেট লেজিসলেচারে গভর্নর কিন্তু তাদেরকে নমিনেট করেন। কিন্তু এই যে নমিনেশনটা সেটা কিন্তু এখন আর নেই, যেটা 104তম যে সংবিধান সংশোধন হয়েছে সেই অনুসারে এই নমিনেশন কিন্তু এখন ডিসকন্টিনিউ করা হয়েছে। পরের প্রশ্ন, দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট ইউরি 2 years, 3 years, 5 years, 4 years? ফাইন্যান্স কমিশন একটি গুরুত্বপূর্ণ একটি কমিশন, যেটা প্রেসিডেন্ট প্রত্যেক 5 বছর অন্তর এই ফাইন্যান্স কমিশন কিন্তু তৈরি করেন। পরের প্রশ্ন, ইউপিএসসি সাবমিটস ইটস অ্যানুয়াল রিপোর্ট টু দ্য পার্লামেন্ট, দ্য ইউনিয়ন হোম মিনিস্টার, দ্য প্রেসিডেন্ট, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে আছে তার যে অ্যানুয়াল রিপোর্ট সেটা ইউপিএসসি কাকে পেশ করে? উত্তর হবে প্রেসিডেন্ট। ইউপিএসসি তার অ্যানুয়াল রিপোর্ট প্রেসিডেন্টকে পেশ করবেন এবং প্রেসিডেন্ট সেই রিপোর্টকে কিন্তু পার্লামেন্টে পেশ করবেন। পরের প্রশ্ন, হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য স্টেট পিএসসি? অর্থাৎ রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন আছে সেই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং বাকি মেম্বারদেরকে কে নিয়োগ করে? উত্তর হবে সেই রাজ্যের যে গভর্নর থাকে তিনি স্টেট পিএসসির চেয়ারম্যান এবং বাকি মেম্বারদেরকে নিয়োগ করে থাকেন। পরের প্রশ্ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন? যদিও এই প্রশ্নটার স্বাদ অনেকটা ইকোনমিক্সের যে টপিক থাকে, আমরা জানি যে 5 year প্ল্যান, সেখানেও কিন্তু আমরা এই টপিকটা দেখতে পাবো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। কিন্তু এটা কিন্তু একইভাবে আবার ইন্ডিয়ান পলিটির একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ, যেটা 1952 অর্থাৎ 1952-তে কিন্তু এটা তৈরি হয়েছিল, সেট আপ হয়েছিল। পরের প্রশ্ন, ডিসপিউটস বিটুইন স্টেটস কামস টু দ্য সুপ্রিম কোর্ট আন্ডার? অর্থাৎ দুটি রাজ্যের মধ্যে যখন ডিসপিউটস তৈরি হবে তখন তারা তো সুপ্রিম কোর্টে যাবে।
তো সেটা সুপ্রিম কোর্টের কোন জুরিসডিকশনের মধ্যে পড়ছে? সেটা সুপ্রিম কোর্টের পড়ছে অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে। নেক্সট প্রশ্ন, দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ ভেস্টেড ইন। সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে তার সংখ্যা যদি বাড়াতে হয় তবে সেই ক্ষমতা কার থাকবে? সেই ক্ষমতা থাকবে হচ্ছে পার্লামেন্ট ইচ্ছা করলে সুপ্রিম কোর্টের যে বিচারকের যে সংখ্যা সেটা কিন্তু বাড়াতে পারবে। পরের প্রশ্ন, টিল নাও হাউ মেনি জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাভ বিন রিমুভড ফ্রম অফিস থ্রু ইমপিচমেন্ট। সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ আছেন তাদেরকে ইমপিচমেন্ট করে বা রিমুভ করা হয়, তো আমাদের ইন্ডিয়াতে এই পর্যন্ত মোট কতজন এমন বিচারকদের ইমপিচমেন্ট করা হয়েছে বা রিমুভ করা হয়েছে? 1, 2, 3 নাকি কাউকে করা হয়নি? আমরা জানি যে কাউকে এখনও করা হয়নি। পরের প্রশ্ন, when both the offices of the president and vice president fall vacant, who among the following discharge the functions of the president till new president is elected? অর্থাৎ যখন প্রেসিডেন্ট পদ খালি হয়ে যাবে, আবার সঙ্গে দেখা গেল ভাইস প্রেসিডেন্ট যে পদ আছে সেটাও খালি হয়ে গেল, তাহলে সেই মুহূর্তে প্রেসিডেন্ট পদ তো খালি রাখা যায় না। আমরা জানি যে প্রেসিডেন্ট এমন একটি পদ দেশের যেটা কখনো খালি রাখা যায় না। তাহলে সেই মুহূর্তে প্রেসিডেন্টও নেই, ভাইস প্রেসিডেন্টও নেই, তাহলে কে প্রেসিডেন্টের কাজটা করবে? তার উত্তর হবে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যেমন মোহাম্মদ হিদায়তুল্লাহ ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং তিনি কিন্তু একসময় এই প্রেসিডেন্টের পদে বহাল ছিলেন এবং তিনি তখন অ্যাক্টিং প্রেসিডেন্টের যে হয় সেই পদে কিন্তু আসীন ছিলেন। নেক্সট প্রশ্ন, দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু ইস্যু অ্যান অর্ডিন্যান্স ইজ এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, কনস্টিটিউয়েন্ট পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার। অর্থাৎ প্রেসিডেন্ট যখন অর্ডিন্যান্স জারি করেন তখন সেই অর্ডিন্যান্স জারি যে করেন সেটা কোন ধরনের ক্ষমতা? সেটা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। পরের প্রশ্ন, দ্য ম্যাক্সিমাম ডিউরেশন ফর হুইচ দ্য ভাইস প্রেসিডেন্ট মে অফিসিয়েট অ্যাজ প্রেসিডেন্ট ইজ। ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তিনি সর্বোচ্চ কত দিন প্রেসিডেন্ট পদে থেকে প্রেসিডেন্টের কাজ করতে পারবেন? আমি একটু আগে বললাম যে আমাদের দেশে প্রেসিডেন্টের পদ কখনো খালি রাখা যায় না, এবং যদি কোনো কারণে সেটা খালি হয় তবে সেখানে কিন্তু ভাইস প্রেসিডেন্ট কয়েকটি বিশেষ ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্ট পদে বহাল থাকেন এবং তিনি সর্বোচ্চ 6 মাস কিন্তু সেই প্রেসিডেন্ট পদে বহাল থাকতে পারবেন, এবং এই 6 মাসের মধ্যে কিন্তু প্রেসিডেন্টের ইলেকশন করে আবার নতুন প্রেসিডেন্টকে কিন্তু আসতে হবে। পরের প্রশ্ন, এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ। আমরা জানি যে আমাদের যে পার্লামেন্ট আছে তার মোট 3টি অংশ, লোকসভা, রাজ্যসভা এবং আমাদের প্রেসিডেন্ট। এই রাজ্যসভার যে এক্স অফিসিয়াল চেয়ারম্যান হন না, তিনি কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট হন, এবং এই ভাইস প্রেসিডেন্টের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তিনি রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান হন। পরের প্রশ্ন, any money bill cannot be introduced in the parliament without consent of prime minister, speaker, president, union finance minister। এটি খুব ভালো প্রশ্ন। বলেছে যে পার্লামেন্টে যখন কোনো মানি বিল আনা হবে তাহলে কার অনুমতি ছাড়া সেই মানি বিল কিন্তু পার্লামেন্টে পেশ করা যায় না। তোর কী হবে? তোর হবে প্রেসিডেন্ট, স্পিকার কিন্তু নয়। স্পিকার ঠিক করবে না সেটা মানি বিল কিনা, কিন্তু মানি বিল যখনই আমি পার্লামেন্টে আনবো না তখন কিন্তু আমার প্রেসিডেন্টের কাছ থেকে একটা কনসেন্ট নিতে হবে, এবং ঠিক এই কারণেই যখনই এই মানি বিল পাস হয়ে যখন প্রেসিডেন্টের কাছে যায় তখন কিন্তু প্রেসিডেন্ট সেই বিলটিকে কিন্তু আর ফিরিয়ে দেন না, সেই বিলটিকে
খুব শীঘ্র সেখানে সই করে দেন এবং সেটি একটি অ্যাক্টে পরিণত হয়ে যায়। পরের প্রশ্ন, এবং এই পার্ট 2 ইন্ডিয়ান পলিটির পার্ট 2 যে ভিডিওটি, তার হচ্ছে শেষ প্রশ্ন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই। প্রেসিডেন্ট যে ইলেকশন হয়, তো কারা কারা এই প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করে? আমরা কি প্রেসিডেন্টের ভোট দিই? আমরা কিন্তু প্রেসিডেন্টের ভোট দিই না, আমরা ভোট দিই প্রাইম মিনিস্টারের। আমরা ভোট দিই লোকসভার যে যারা মেম্বার থাকেন তাদের জন্য, তাদের ভোট দিই। কিন্তু প্রেসিডেন্ট যে ভোট হয় সেখানে কিন্তু আমরা ভোট দিই না। এখানে ভোট দেয় কারা? মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের মেম্বাররা, নাকি স্টেট অ্যাসেম্বলিসের মেম্বাররা, নাকি ডাইরেক্টলি বাই দ্য পিপল? ডাইরেক্টলি বাই দ্য পিপল তো হবে না, নাকি বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট অ্যালং উইথ দ্য মেম্বার্স অফ দ্য স্টেট অ্যাসেম্বলিস? হ্যাঁ, অপশন ডি, পার্লামেন্টের আরএস এবং এলএস, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা এবং স্টেটের যে অ্যাসেম্বলি বিধানসভা আছে তার মেম্বাররা কিন্তু প্রেসিডেন্টের যে ভোট হয়, ইলেকশন হয়, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করে। তো এই ছিল আজকের এই ভিডিও, যেখানে মোট 30টি প্রশ্ন এবং আগের পার্ট 1-এ মোট 20টি প্রশ্ন, মোট 50টি প্রশ্ন আলোচনা করা হলো, যেগুলি আগামী যে মিসলেনিয়াস পরীক্ষা হবে বা এই জাতীয় যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেখানে আসার মতো। এর পরে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। এবার ভিডিওটি তোমাদের প্রত্যেকের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যদি কেউ এই নতুন থাকো এই চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকন সেটাকে একটু প্রেস করে দেবেন, যাতে এরকম ভিডিও সবার আগে সেখানে পৌঁছে যায়। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেক্টের এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অতি সত্বর হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবে। ধন্যবাদ।